মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। প্রচলিত রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভেঙে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার। বর্তমান সরকার কি করতে চায়, সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের, বলেছেন তারেক রহমান। সমঝোতায় চাঁদাবাজির জন্যই কমছে না নিত্যপণ্যের দাম, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক স্বস্তি সুরক্ষা না পেলে ধৈর্য থাকবে না মানুষের, ডক্টর দেবপ্রিয়ার আশঙ্কা। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনুস, বলেছেন প্রেসিডেন্ট রামোস। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। ৭১ থেকে ২৪ বিজয়ের ৫৪ বছরে সেও স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি জাতি। শাসক দলের অপকর্মেই থমকে দাঁড়িয়েছিল স্বাধীনতার মূল চেতনা, এমন মন্তব্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অনেকের। পরবর্তী প্রজন্মের কাছে বিজয়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান ছাত্র প্রতিনিধিরা। বলেন, প্রচলিত রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভেঙে গড়ে তোলা হবে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। দুই প্রজন্মের বিজয় ভাবনার কথা তুলে ধরছি আমি। ক্যামেরায় ছিলেন KZ সোহেল ও আল মাসুম সবুজ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে সেই মাহেন্দ্র খন। পাকিস্তানের আত্মসমর্পণের মুহূর্তে সেদিন সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছিল এক টুকরো বিজয়ের উদ্যান। অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অর্ধ শতাব্দী পার হয়েছে। প্রতি বছর ঘটা করে পালনও হয় দিবসটি। কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য পূরণে কতটুকু এগুতে পেরেছে প্রিয় স্বদেশ? কতটুকু গড়া গেছে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করে সমৃদ্ধ বাংলাদেশ? কিংবা ৫৩ বছরে এসেও কি পাওয়া গেছে বিজয়ের সেই পূর্ণ স্বাদ? প্রশ্ন ছিল রণাঙ্গনে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের কাছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা আশাবাদী যে আমরা হয়তো আমাদের স্বাধীনতার যে ঋত গৌরব, যেটা আমরা মিস করছিলাম, হারিয়ে গেছিল মনে হলো যে স্বাধীনতার স্বাদ আমরা সত্যিকার অর্থে গ্রহণ করতে পাইনি, সেইটা পাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। না, মোটেও কনফ্লিক্ট না, শুধু এই স্বাধীনতার গৌরবময় ইতিহাস, স্বাধীনতা অর্জন, এইটা তো একটা বিশাল ঐতিহাসিক ব্যাপার, এবং সেইটার যে অবক্ষয় ঘটছিল শাসক দলের নানান অপকর্মের কারণে, সেইটার কারণেই এই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং আমরা ৭১-এ যা অর্জন করেছি, যেটার অবক্ষয় শুরু হয়ে গেছিল, সেটাকে আবার সেই বঞ্চনার কারণেই কিন্তু এই প্রতিক্রিয়া। সুতরাং আমরা এইটুকু মিল পাই যে এটা স্বাধীনতার পরিপূরক। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের সৌভাগ্য, যদিও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এবং অনেক মা বোনদের ইজ্জত সম্পদ নষ্ট, দেশের ধ্বংসাবস্থার মাধ্যমে, কিন্তু এই স্বাধীনতার স্বাদ আমরা বা আমাদের জনগণ সত্যিকার অর্থে পায় না। স্বাধীনতার পর নানা ঘটনা দুর্ঘটনায় বরাবরই পিছিয়ে গেছে প্রিয় মাতৃভূমি। ভিন্ন চেহারায় জেঁকে বসেছিল স্বৈরশাসক নামক প্রেতাত্মারা। গণতন্ত্র আর সুশাসন দিন দিন দেশ থেকে নির্বাসিত হয়, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ায় মানুষ। দীর্ঘ অপশাসনের পিঞ্জর ভেঙে নতুন স্বপ্ন সামনে এনে প্রিয় স্বদেশকে দাঁড় করায় নতুন প্রজন্ম। ২৪-এর ৫ই অগাস্ট ফের আসে এক মহাবিজয়। ৭১-এর বিজয় নিয়ে কি ভাবছে ২৪-এর সেই বিজয়ী ছাত্র জনতা? আমাদের পাঠ্যবই থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, তারপরে আমাদের হচ্ছে সিনেমা অঙ্গন, সব জায়গায় কিন্তু অন্য একটা দেশের সাজিয়ে দেওয়া যে নেরেটিভগুলো, সেগুলো নিয়েই কিন্তু সব কিছু নির্মিত হচ্ছে। সেই নেরেটিভগুলোকে আমরা ভেঙে দিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের যেটা
ট্রুথ ছিল সেটাকে আমরা এস্টাবলিশ করব এবং সত্যটাকে জানবো। সেই সত্যের আঙ্গিকে আমরা আমাদের নতুন বাংলাদেশকে সাজাবো। 47-এর বিজয়কে ইন্ডিয়া কেড়ে নিয়েছে, আর 71-এর বিজয়কে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। আমরা 71-এ বিজয় পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র বানাতে পারি নাই, যেই রাষ্ট্র আমাদের বানানোর কথা ছিল, ইনসাফের রাষ্ট্র। সুতরাং সেই রাষ্ট্র বিনির্মাণে আমরা ব্যর্থ হওয়ার কারণে আর একটা 24 হতে হলো। আমরা সেই লক্ষ লক্ষ শহীদের মুক্তিযুদ্ধের পরেও আমাদের পিলখানা হলো, আমাদের শাপলা হলো, আমাদের জুলাই জেনোসাইড হয়ে গেল। সুতরাং এই 24-এ আমরা দাঁড়িয়ে বলতে চাই, আমরা একবার জনতা আসলে ক্ষমতা হয়ে উঠতে পারে নাই। আমরা এবারে যে কোনো প্রকারেই হোক জনতাই ক্ষমতা হয়ে উঠবে। এবারে যদি আমরা সেটা মিস করি, 1857 সালে সিপাহী বিপ্লব আমাদের ব্যর্থ হবার পরে আমাদের বিজয় পেতে যেরকম 100 বছর লেগেছিল, 24-এ যদি বাংলাদেশের জনগণ সেই বিজয়ের স্বাদ না পায়, তাহলে আগামী আর 200 বছর আমরা সেই স্বাধীনতা পাবো কিনা আমরা জানি না। 1971 সালের পাকিস্তানের কাছ থেকে এক স্বৈরাচারের কবল থেকে যদি রক্ষা পেয়েও কিন্তু আমরা মূলত প্রকৃত অর্থে কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর যে আধিপত্যবাদ, এর থেকে আমরা মূলত রক্ষা পাইনি। এর থেকে রক্ষা পেয়ে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা নতুন ভোর পেয়েছি। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেশ, আমাদের বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে চাই এবং আমাদের এই 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা নতুনভাবে পালন করতে চাই। আমার 24 বছর বয়সের জীবনে আমরা অনেকগুলো স্বাধীনতা দেখেছি, অনেকগুলো বিজয় দিবস আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে দেখেছি। শুধু আনুষ্ঠানিকতাই ছিল, আসলে প্রকৃত স্বাদ আমরা পাইনি। সেই প্রকৃত বিজয়ের স্বাদ আমরা এই বিজয় দিবসে আমরা তরুণ প্রজন্মের সাথে উপভোগ করতে চাই। 24-এর বিজয় দিয়ে 71-এর বিজয়ের স্বাদ জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন প্রজন্ম। এবারের বিজয় দিবস ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আয়োজনে, যেখানে তরুণ প্রজন্মের সামনে হাতছানি দিচ্ছে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বীজ বপনের, যে চারা অঙ্কুরিত হবে 1,56,000 বর্গমাইলের ছোট্ট এই ভূখণ্ডে, যার সুদূর প্রসারী ফল ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার। বিজয় দিবসের প্রথম প্রহরে আলোক শিখায় স্মরণ করা হলো মুক্তিযুদ্ধের বীর শহীদদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 12টা 1 মিনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মোনাজাত করা হয়। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা জাতির অতীত সংগ্রাম এবং বর্তমান ন্যায় বিচারের আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেন। বিশেষ এই কর্মসূচিতে 1971 সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের পাশাপাশি 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ন্যায় বিচারের জন্য লড়াইরত সাহসী প্রাণদের স্মরণ করা হয়। এ সময় জনগণের মধ্যে স্বাধীনতা, ন্যায় বিচার এবং মানবাধিকারের চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কর্মপরিকল্পনা রোড ম্যাপের কথা শুনে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। বর্তমান সরকার কি করতে চায়, সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের রয়েছে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই বাংলাদেশ নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বলে আশাবাদ তারেক রহমানের। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 31 দফার পর কোনো সংস্কার আর বাকি থাকে না। এখন সবচেয়ে বেশি প্রয়োজন অতি দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া। আহমেদ সারোয়ারের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। বলেন, এটা ভুলে গেলে চলবে না, তাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে। তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সংসদ এবং সরকার ক্ষমতা থাকলেই কেবল জনগণের ক্ষমতা থাকে। রাষ্ট্র ও সরকারকে স্বৈরাচার মুক্ত রাখতে হলে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ।
সংস্কারের পাশাপাশি নিত্যপণ্য বাজার নিয়ন্ত্রণকেও সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত বলে উল্লেখ করেন তারেক রহমান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। আলোচনা সভায় অন্য নেতারা বলেন, বিএনপি কখনো জোর করে ক্ষমতায় আসেনি, সবসময় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। এবারও জনগণ অনেক আশা নিয়ে অপেক্ষা করছে। আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি, সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। অনতি বিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। ইনশাআল্লাহ দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং তারা যোগ্য এবং সাহসী, তারা প্রমাণ করেছে। বিএনপি নেতারা বলেন, রাজনীতি না থাকলে দেশ থাকবে না। বিরাজনীতিকরণ করে কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি। পদগুলো অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে, পতাকাগুলো অনেকে নিজেকে শক্তিমান ভাবে, কিন্তু যখন পতাকা থাকে না, তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা, এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই। আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়েন না। সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব, যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের অর্থনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে গণ অভ্যুত্থানে সরকারকে বিতাড়িত করতে পারে। জনগণ তা দেখে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন কাজ, সেই তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজির জারি রাখা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে সংস্কারের জন্য ধৈর্য থাকবে না মানুষের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যে কোনো বাজারে গেলে 2-3 ধরনের চাঁদাবাজ দেখা যায়। এদের ভেতর কিছু আছে আগের সরকারের, কিছু লোক ভবিষ্যৎ সরকারের, আর কিছু স্থানীয়। এরা পরস্পর সমঝোতা করে চাঁদাবাজি করে যাচ্ছে। নট ব্যাড। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ খারাপ, একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, তা না। But there are definitely concerns like inflation. We're very much worried, like the energy price law and order problem, and also the inflation. রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, 1-2টা, আরেকটা হলো লোকাল। ওদেরকে তো কাউরান বাজারের মাস্তান দিত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদেরা একটি পথরেখা চাইছেন কিভাবে নির্বাচন করবেন। জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাকুক, মানুষের ধৈর্য থাকবে না বলেও মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক,
ধৈর্য থাকবে না। এই ধৈর্যের জন্য অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে one of the major issues, all the reforms we are talking about, we need to also talk about what type of reforms we want to do in the economy in the short term. আমি এখন পর্যন্ত আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিরা যারা ওখানে আছেন দায়িত্বে, তাদের কাছে দেখিনি ওনারা আগামী 6 মাসের ভিতরে, আগামী বাজেটের ভিতরে কিভাবে বাংলাদেশের ভিতরে একদিকে আমার ব্যাংকের ভিতরে যে তারল্যের সংকট আছে সেইটা নিয়ে কিভাবে মোকাবেলা করছেন। চেষ্টা হচ্ছে না আমি এটা বলছি না, কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতির পথরেখাকে কতখানি সুগম করা যায়, সংস্কারকে আরো কত বেশি গভীর করা যাবে, তার পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো তার উপরে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে। রবিবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তরের শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরতে হবে। অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে, এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। তিনি বলেন, শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় চাঁদাবাজি হতো না। মানুষকে যদি আগের আমলের চেয়ে স্বস্তি দেয়া না যায় তাহলে মানুষ হতাশ হবে। মানুষ যেন অনাহারে না থাকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, প্রশাসনের ভেতরে যে স্বৈরাচারের দোসর ও ভূতগুলো আছে, সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তা না করে তাদের যদি ভালো পোস্টিং পদোন্নতি দেন তাহলে মানুষ ভালো চোখে দেখবে না। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকার, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে ডক্টর ইউনুসকে ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব বলেছেন রামোস হোর্তা। প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন তারা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনী গার্ড ও বনার প্রদান করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও রামোস হোর্তা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রামোস হোর্তা দুদেশের সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার কথা জানান। মহাত্মা গান্ধী, ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনুস। তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। বিশ্ব নেতাদের সংঘর্ষ বন্ধে সামনে এগিয়ে আসতে হবে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, সিরিয়া, লেবানন ইস্যুতে সংলাপ প্রয়োজন। বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এ ধরনের সংঘাত। প্রধান উপদেষ্টা জানান, পূর্ব তিমুরের সম্পদের পরিমাণ আক্ষরিক অর্থেই অশেষ। সেটিকেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগাতে চায় ঢাকা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে পূর্ব তিমুরকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। নতুন প্রজন্ম আর তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে, কারণ তাদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। হোর্তা আমার ও বাংলাদেশের একজন বড় বন্ধু। বিগত সরকারের প্রতিহিংসা থেকে আমাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আমি আশা করি আসিয়ান সদস্য হিসেবে তিনি আমাদের রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে সহায়তা করবেন। যৌথ সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন,
ঢাকা। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হুর্তাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির এক প্রতিনিধি দল। রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্যরা তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়। তিমুরের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও বাণিজ্যিক বিষয় ছাড়াও দেশটির বহুমুখী সম্পর্ক নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রামোস হোর্তা। অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, দলের নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও মাহাদি আমিন উপস্থিত ছিলেন। দুপক্ষের এই আলোচনায় বাংলাদেশ ও তিমুরের স্বাধীনতার স্পিরিট নিয়ে কথা হয়। বাংলাদেশের সাথে এখন বাণিজ্য না থাকলেও আগামীতে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রেসিডেন্ট রামোস জানান, তিমুরের স্বাধীনতার সময় দেশটিতে ডাক্তার ছিলেন মাত্র 13 জন, এই সংখ্যা এখন হাজারের বেশি। তিনি আরও জানান, একসময় দেশটিতে একটি বিশ্ববিদ্যালয়ে 10,000 শিক্ষার্থী ছিল, আর এখন 8টি বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে আরএনপিপি থেকে $500 কোটি বাংলাদেশি মুদ্রায় যা 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত 3 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহেদুল আজম। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় গত 19 আগস্ট প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে। এক্ষেত্রে আমরা 4টি মিডিয়ার নিউজ অ্যানেক্স করেছিলাম আমাদের রিটে। এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। অবশেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েই আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে। গেল 1 বছর ধরে বেনজিরের অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার খোরাক যোগায়। যদিও তার বিরুদ্ধে মামলা করতে নানাভাবে গড়িমসি করেছিল বিগত কমিশন, তবে নতুন কমিশন অবশেষে বেনজির আহমেদ ও তার স্ত্রী 2 মেয়েদের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে। বেনজির পরিবারের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় 75 কোটি অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিকে। আলাদা 2 মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে 10 কোটি টাকার মতো। বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে তাদের স্থাবর সম্পদ জব্দেরও নির্দেশনা দিয়েছে দুদক। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথক পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। জনাব মোহাম্মদ মতিউর রহমান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 1,27,66,216 টাকা সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,28,75,939 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ। মহান বিজয় দিবস উদযাপন ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সবার আগে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে ব্রিফিংয়ে সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি
যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিদেশি সংস্কৃতি দূর করে দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। বিজয় দিবসে বেলা 12টা থেকে শুরু হবে উন্মুক্ত এই কনসার্টের আনুষ্ঠানিকতা। দেশীয় সংস্কৃতি আর বরেণ্য শিল্পীরাই এই মেগা কনসার্টের সঙ্গীত পরিবেশন করবেন। অ্যানি বলেন, দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই আয়োজন সফল করতে ছাত্র যুবকদের প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ ও উদ্যোগেই এই আয়োজন জানান অ্যানি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভাতার পরিমাণ নিচের ধাপে সরকারি চাকরিজীবীরা বেশি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, প্রশাসনে পদবঞ্চিতদের ব্যাপারে বঞ্চিত নিরসন কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। সচিবালয়ে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে প্রতিবেদন হস্তান্তর করে প্রশাসনের সংস্কারে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি। সাবেক সচিব ও এই কমিটির সদস্য ইসমাইল জাবিউল্লাহ জানান, দলকানা অযোগ্য ও দুর্নীতিবাজদের প্রশাসন থেকে সরিয়ে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের নিয়োগে সুপারিশ করেছেন তারা। এছাড়া প্রশাসনকে এগিয়ে নিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পদক্ষেপ নেয়ার কথা রয়েছে প্রতিবেদনে। এ সময় জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, বঞ্চিতদের বিষয়ের সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনপ্রশাসন সচিবের রুমের সামনে প্রতিবাদ করেন প্রশাসনে বঞ্চিত কর্মকর্তারা। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দিয়েছে। গত 18 অক্টোবর পরিবেশ মন্ত্রণালয় সচিবের কাছে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রিট আবেদন করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন। আবেদনে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে পর্যটকরা দিনের বেলা সেন্ট মার্টিন যাওয়ার অনুমতি পেলেও রাত্রি যাপন করতে পারবেন না। এছাড়া গড়ে প্রতিদিন 2000-এর বেশি পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং কোনো প্রকার আলোকসজ্জা সহ বারবিকিউ পার্টি করতে পারবেন না। এসব সিদ্ধান্তের ফলে স্থানীয়দের কর্মসংস্থান সীমিত হয়ে গেছে, পর্যটন শিল্পে ধস নেমেছে। এজন্য জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান তিনি। এরপরও ব্যবস্থা না নেয় হাইকোর্টে রিট করেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। প্রচলিত রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভেঙে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার। বর্তমান সরকার কি করতে চায়, সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের, বলেছেন তারেক রহমান। সমঝোতায় চাঁদাবাজির জন্যই কমছে না নিত্যপণ্যের দাম, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক স্বস্তি সুরক্ষা না পেলে ধৈর্য থাকবে না মানুষের, ডক্টর দেবপ্রিয়র আশঙ্কা। রোহিঙ্গা প্রত্যাবাসনের পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ম্যান্ডেলা, গান্ধীর চেয়ে কোয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, বলেছেন প্রেসিডেন্ট রামোস। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।